কষ্ট পাবেন না, আপনি মোটেও বাজে নন। আপনি আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ, ভাই হিসেবে, ছেলে হিসেবে, এমনকি একজন স্বামী হিসেবেও। সবসময় পাশে থেকেই যে নিজের উপস্থিতি, নিজের দায়িত্ব বোধ জানান দিতে হবে অপর পাশের ব্যক্তিকে, তার কোনো মানে নেই। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি আপনাকে স্বামী হিসেবে পেয়ে। সোলেমান মেহরিনের হাতের উপর হাত রাখল। আমাকে পেয়ে সত্যি তোমার ভাগ্যবতী মনে হয়? আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীদের মাঝে আপনি একজন। সকল নারীর জীবনে আপনার মতো পুরুষ আগমন আল্লাহ ফরজ করে দিক। সোলেমান মেহরিনের কপালের সাথে নিজের কপাল ঠেকালো। সোলেমানের নিঃশ্বাস পড়ছে মেহরিনের মুখ জুড়ে। মেহরিন অন্য হাত সোলেমানের গালে রাখলো, জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন? সোলেমান সোজা হয়ে দাঁড়ালো। মেহরিনকে আপাদমস্তক দেখে বলল, সাবধানে থেকো। আসছি তাহলে। মেহরিন বেদনা মাখা এক হাসি উপহার দিল সোলেমানকে। সেই হাসি থেকে যেন মনে হলো কোনো তীর ছুঁড়ে মারা হলো, আর সেটা সোজা সোলেমানের বুকে এসে লাগলো। সোলেমান নিজেকে সামনে নিয়ে মেহরিনের হাত দুটো মুঠোয় নিয়ে চুমু খেলো। হাসি উপহার দিও না ববি দেওয়ার সময়। যাত্রাপথ তাহলে স্বস্তি হবে না আমার জন্য। আল্লাহ আপনার শুধু যাত্রা পথ না, আপনার জীবনের সকল পথ স্বস্তির দিকে করে দিক, এটাই প্রার্থনা করি আমি। সোলেমান বুকে টেনে নিল মেয়েটাকে। আগের কোনো জন্মে কি সোলেমান কোনো পুণ্যের কাজ করেছিল যার কারণে এমন একটা মেয়েকে সে জীবনে পেল? ইব্রাহিমকে আসতে দেখে সোলেমান ছেড়ে দিল মেহরিনকে। সোজা হয়ে ফের আসছি বলে মেহরিনের থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মেহরিন সোলেমানের যাওয়ার পানে তাকিয়ে রইল। কি যে কষ্ট হচ্ছে মানুষটা চলে যাচ্ছে বলে। ইব্রাহিম মেহরিনের দিকে একবার তাকালো। মেয়েটার জন্য মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে ইব্রাহিমের। ইব্রাহিম ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট দিল। সোলেমান এখনো তাকিয়ে আছে। গাড়ির জানালা দিয়ে মেহরিনের দিকে স্পষ্ট দেখতে পেল মেহরিনের নয়ন জোড়া ছলছল করছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কি নিদারুণ হাসি ঝুলিয়ে রেখেছে। গাড়িটা সুলতান ভিলার গেট পেরিয়ে যেতে সোলেমান সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। মেহরিনের মুখটা এখনো ভাসছে। সোলেমান ঠোঁটের কোণে বিষণ্ণতা ছাপ এনে বিড়বিড় করে বলল, আমার জীবনে তুমি এলে হুদহুদ পাখির বেশে, অথচ তোমার ভাগ্য হলো আসিয়ার মতন। জানালা থেকে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। সোলেমানরা চলে গেল। মেহরিন বাড়ির গেটের কাছটায় ছুটে গিয়ে দেখলো গাড়িটা চলে যাওয়া। দৃষ্টি সীমানায় যত দূর দেখা যায় ততক্ষণই দাঁড়িয়ে দেখলো। যেই সীমানা দূরে চলে গেল সোলেমানরা তার পরপরই ভেতরে চলে আসলো। এজওয়ান বিছানায় শুয়ে শুয়ে দেখছিল মাহিকে। এমনভাবে দেখছে যেন মনে হচ্ছে তার জামাই যাচ্ছে। এজওয়ান গলা ছেড়ে বলল, আশ্চর্য জনের আশ্চর্য, অন্যের জামাইকে দেখার কি আছে বেয়াদব? লজ্জা হওয়া উচিত তোমার। আমাকে তো এভাবে দেখো না কখনো, অথচ জামাই ভাই ভাসুরকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ। মাহি পেছনে ফিরে তাকালো। আপনাকে বিয়ে করার চেয়ে ওনাদের দুজনের মধ্যে কারোর সাথে বিয়ে হলে আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম, এই ভেবে যে না থাক, ওনারা মানুষ হিসেবে তো অন্তত ভালো। কিন্তু আপনি তো মানুষের পর্যায়ে পড়েন না, তাই ফিরিয়েও দেখতে ইচ্ছে করে না। তারিকুলের বেটি বলিস কি? এত সুন্দর ড্যাশিং চেহারা আমার, অথচ তোর আমাকে মানুষ মনে হয় না। না হয় না। বেলে হাসমে ভাসুরদের বিয়ে করার কথা বলিস জামাইয়ের সামনে, জিপ টেনে ছেড়ে ফেলবো বলে রাখছি। আমার ভাইজান বিবাহিত, তার বউ আছে কিনা যে কিনা তোমার থেকেও ভদ্র একজন মেয়ে। আমার ভাই তোমার দিকে ফিরেও তাকাবে না। মেয়র সাহেব তো আর বিবাহিত না। ভ্রু নাচিয়ে বলল মাহি। এজওয়ান ভ্রু কুচকালো, দাঁত চেপে বলল, শালি পারো ভাতারি। মাহি এজওয়ানকে আরো রাগান্বিত করার জন্য বলল, মেয়র ইব্রাহিম ভীষণ সুন্দর দেখতে, কি সুন্দর আচরণ, কথা বলার ধরন, চোখের নিষ্পলক চাহনিটাও ইস কি মারাত্মক একদম। এজওয়ান উঠে এসে মাহির গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে বলল, একদম রাগাবি না। আমি ব্যতীত সব পুরুষ তোর জন্য হারাম। ওরা তোর ভাসু লাগে, ভাসুরের মতো রেসপেক্ট দেবে। আমার জ্বালানোর চেষ্টা করলে একদম সরিয়ে তোর আগুন ধরাই দেব বলে রাখছি। মাহি বাঁকা হেসে বলল, কি হলো বলো? আমার ভাইদের প্রশংসায় পৃথিবীর সবাই করবে, কিন্তু তোর মুখে আমার ভাইদের না প্রশংসা শুনতে চাই না, দুর্নাম শুনতে চাই। তাই বলছি বারবাতারি হোস না, এটা তোর সাথে মানায় না। মাহি এজওয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনাকে বিয়ে করে যেই পাপ করেছি সেই পাপের কাছে এসব হওয়া কোনো ব্যাপারই না। আর হ্যাঁ শুনুন, আপনি আমায় যা যা করতে নিষেধ করবেন আমি ঠিক সেগুলোই করব। এজওয়ান একবার মাহির দিকে তাকিয়ে রেগে মেগে রুম থেকে বেরিয়ে আসলো। বসার ঘরে রুমাইসা, আফিয়া সুলতান, আনোয়ার সুলতান বসেছিল। এজওয়ানের রাগান্বিত মুখ দেখে বলল, কিরে এত রেগে আছিস কেন? এজওয়ান দাদার পাশে বসলো। দাদা, তুমি দাদির হাতের মুড়ে রাখার জন্য
কোন কবিরাজের কাছ থেকে ঔষধ এনে খাইছিলে? আনোয়ার সুলতান হতবিহ্বল হলো নাতির মুখে এমন কথা শুনে। হ্যাঁ, সে তুলে নিয়ে বিয়ে করেছিল তার বউকে। তার গাদ্দার শ্বশুর রাজি ছিল না বিয়েতে, কিন্তু তার বউ তার উপর প্রথম দিকে রেগে থাকলো, পরে গলে গিয়েছিল, তাই আর শেষ পর্যন্ত যায়নি কবিরাজের কাছে। কি হলো বলো? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস কেন? তোমার নাতবউকে আমি আমার হাতের মুঠোয় রাখতে চাই। তাড়াতাড়ি কবিরাজের নাম কও। রুমাইসা ভ্রু কুচকালো ভাইয়ের এমন কথা শুনে। বউ হাতে রাখতে চাও, তার জন্য কবিরাজের কাছে যেতে হবে কেন? তাহলে কার কাছে যাব? তোর কাছে? অবশ্যই আমায় জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি বউ হাতে রাখার মন্ত্র। বল তাহলে সেই মন্ত্র। প্রতিদিন সকাল বিকেল রাতে 3 বেলা করে বিসমিল্লাহ বলে বউকে চুমু খাবে। এতে সংসারে বরকত বাড়বে। বউয়ের বাধ্য হয়ে চলবে। বউ বামে চলতে বললে বামে যাবে, ডানে বললে ডানে যাবে। এজওয়ান রুমাইসার কান টেনে দিল। এটা কোথায় বউকে হাত করা হলো? উল্টো সে নিজেই তো বউয়ের কথায় উঠবস করবে। তাহলে পাশ থেকে আফিয়া সুলতান রুমাইসাকে ছাড়িয়ে নিয়ে বলল, বউ হাতে রাখতে হলে বউকে বউয়ের মতো করে ভালোবাসতে হয়, বউকে বুঝতে হয়, তবেই না বউ হাতের মুঠোয় রাখা যায়। দুপুরের দিকে একটু ভাত ঘুম দিয়েছে মেহেরিন। কাজের মহিলা চলে এসেছে, এখন থেকে সেই রান্না করবে। আফিয়া সুলতান বারণ করেছে মেহেরিনকে। মাহি আজ দুপুরে গোসল সেরে সালোয়ার কামিজ পরেছে। সালোয়ার কামিজটা মূলত রুমাইসা। দুপুরের দিকে আফিয়া সুলতান এসে দিয়ে গেছে আর বলেছে, বাড়ির বউ তুমি, এসব পরাটা ভালো দেখায় না, যতদিন আছো রুমাইসার পোশাক পরিধান করবে। মাহি কথা না বাড়িয়ে গোসল করে পড়লো। এজওয়ান বাসায় নেই, আনোয়ার সুলতানের সাথে গিয়েছে ক্লাবে। যদিও এজওয়ান সরাসরি রাজনীতির সাথে জড়িত নয়, তবে বেশ বুঝে রাজনীতির মারপ্যাচ। যে কটা দিন আছে এখানে সে চাচা দাদার সাথে সেও দেখভাল করবে। ভাইজান ফোন করে বলে দিয়েছে বিকেল হতেই মাহি নিচে নেমে সোজা রান্নাঘরে আসে। আফিয়া সুলতান জিজ্ঞাসা করে, লাগবে তোমার? সকাল থেকে তো খাওনি কিছু। মাহি পাশে দাঁড়িয়ে বলল, আমি তেমন একটা রান্না বান্না পারি না আন্টি। ডিম অমলেট, কফি, নুডলস এসবই রান্না করতে পারি শুধু। আপনি শিখিয়ে দিলে সবটা শিখতে পারবো। আফিয়া সুলতান মাহির গালে হাত রাখলো। আস্তে ধীরে শিখো, কোনো তাড়াহুড়া নেই। মাহি মুচকি হাসলো। আজকের রান্নাটা না হয় আপনি দেখিয়ে দিন সাথে। আচ্ছা ঠিক আছে, ভাতটা কুকারে বসিয়ে দিয়েছি, তুমি কড়াইতে তেল ঢেলে পেঁয়াজ মরিচ ঢেলে নাড়াচাড়া করো। মাহি তাই করলো। আফিয়া সুলতান দাঁড়িয়ে থেকে সবকিছু বলে দিল। রুই মাছ রান্না করা হলো, সেই সাথে আলু ভাজি আর ডাল। মাহি রান্না শেষ করে টেবিল সাজালো। শরীর ঘামে ভিজে গেছে, বিরক্ত হলো। ফের উপরে উঠে গোসল সেরে রুমাইসার অন্য অফ হোয়াইটের উপর কালারে সুতির কাজ করা কামিজটা পরলো। কাঁধ অব্দি থাকা ছোট স্ট্রেট চুলগুলোকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে রুম থেকে বের হয়। মেহরিনকে দেখছে না অনেকক্ষণ হলো। মাহি মেয়েটা গেছে কই? কথাটা ভেবেই মাহি মেহরিনের রুমের সামনে যেতেই দেখলো দরজা চাপানো। দরজায় কয়েকবার কড়া নাড়লো, কোনো সারা শব্দ নেই। ঢুকা ঠিক হবে কি না ভেবে ঢুকেই পড়লো। দেখলো মাহি যায় নামাজে মোনাজাতে বসেছে, মাগরিবের নামাজ পড়ছে। মাহির হয়তো এই সময়টা আসাটা ঠিক হয়নি। কথাটা ভেবে উল্টো ঘুরতে মেহরিন ডেকে উঠলো। আপু চলে যাচ্ছ কেন? মাহি পেছনে ফিরল। মেহরিন যায় নামাজ ভাঁজ করছে। মেহরিন মুখের দিকে তাকাতেই কিছুটা ভড়কে গেল। সে জাস্ট পোশাক দেখেই ভেবেছে এটা রুমাইসা, তাছাড়া মাহি তো আর এসব পোশাক পরে না। মেহরিন হাসার চেষ্টা করে বলল, আপু আপনি কিছু দরকার? মাহি হাত কচলাতে কচলাতে বলল, অনেকক্ষণ হলো দেখছি না তোমায়, সেজন্য। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আসলে জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে আসরের আগে উঠে আবার নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, সেজন্যই দেখেনি। মেহরিন মাহির হাত ধরে বসালো সোফায়। মাহি বসলো, পাশে মেহরিনও বসলো। মেহরিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মাহিকে। ছোট চুল বাঁকা সিতি করে, একপাশে চুল কানে গুজে রাখা, ওড়নাটা গলার সাথে লাগানো, মুখে তেমন সাজসজ্জা নেই। খুব স্নিগ্ধ লাগছে মেহরিনের কাছে। মেহরিন মুচকি হেসে বলল, আপু আপনি দেখতে অনেক সুন্দর, স্নিগ্ধ লাগছে আপনাকে। মাহি মুচকি হাসলো এই কথা শুনে। কত বছর পর মাহি আজ বাঙালি মেয়েদের মতন চুড়িদার পরলো মনে নেই। মেহরিন থুতনি ধরে বলল, তোমার চেয়ে কমই আমি। তুমি আমার চেয়েও ভীষণ সুন্দর আর বেশি স্নিগ্ধ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। আপনি বাংলাদেশের? না মানে আমি কনফিউজড। আপনি আর ভাইয়া দুজনেই দেখতে বিদেশিদের মতো। সেদিন প্রথম যেদিন দেখলাম আপনাকে আর ভাইয়াকে, বিদেশিদের মতো লেগেছে দেখতে। কিন্তু বিদেশিরা তো এত সুন্দর বাংলা বলতে পারে না। আপনার বাবা মায়ের মাঝে কি কেউ? হ্যাঁ ঠিক ধরেছ, আমার মা একজন ফ্রান্সের নাগরিক। আমার বড় বোন দেখতে আবার বাঙালি। ভাইয়ার মাও কি তাহলে বাইরের দেশের কেউ ছিল? না মানে চাচা তো বাংলাদেশেরই। ওনার ওয়াইফকে আমি এখনো দেখিনি। মাহি কপালে দুই ভাঁজ পড়লো। আসলেই তো এজনের মা নাকি বাহিরের দেশের ছিল, নাকি বিদেশে এত বছর ধরে থাকার কারণে তাদের মতন হয়ে গিয়েছে। কিছু ভাবছো আপু? মাহির হুঁশ ফিরে। না না, কিছু ভাবছি না।
তুমি পড়াশোনা করো। জি, উনি গতকাল ভর্তি সব কাজ শেষ করে দিয়ে গেছেন। ভর্তি কলেজের। হ্যাঁ, আগস্টের 29 তারিখে 18 হবে। এত তাড়াতাড়ি বিয়ে দিল তোমার পরিবার? ছেলে ভালো, পরিবার ভালো, আর ভালো পরিবার পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া, সেই জন্যই দিয়ে দিয়েছে। তাছাড়া গ্রামে তো তার চেয়েও ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয়। পড়াশোনাটা কমপ্লিট? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, নিচে যাবে তো? চলো যাওয়া যাক একসাথে। মাহি চমকালো। কলেজের মাহি তো ভেবেছিল হয়তো ইন্টারমিডিয়েটটা পাশ করেছে মেহেরিন। মাহির সাথে নিচে নেমে আসলো মেহেরিন। রুমাইসা তার ফ্রেন্ডের বাসায় গিয়েছে। এজওয়ান সন্ধ্যার আগ দিয়ে বাসায় ফিরে বসার ঘর পার হয়ে যেতেই ঘাড় বাকি একবার সোফায় তাকিয়ে সাথে সাথে মাথা সোজা করে হাঁটতে গিয়ে হুট করে থামিয়ে দিল হাঁটা। ফের তাকালো সোফার দিকে। হায় হায়, এটা স্বপ্ন দেখছে নাকি? তার বেড়া ভার্সেস বেড়ি বউ চুড়িদার পরেছে। এজওয়ান অবিশ্বাস্য চাহনি নিয়ে সামনে এগিয়ে এসে চোখ ডলে বলল, হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি? এটা এই মেয়েটা কে রে? কোথা থেকে এলো? মাহি ফোন টিপছিল। এজওয়ানের কথায় ফোন টেপা বন্ধ করে তার দিকে তাকালো। বিরক্ত লাগে এই লোককে দেখলে। জীবনে মেয়ে দেখেননি? আশ্চর্য। মেয়ে দেখছি, কিন্তু তোমার মেয়ে রূপ দেখি নাই। আজ দেখা চোখ দুটো সার্থক হলো। মাহি উঠে বাহিরে চলে আসলো। এজওয়ান মাহির যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে রুমে চলে আসলো। এখন একটা লম্বা শাওয়ার নিবে। পরনের লেদার জ্যাকেট খুলে তারপর ব্ল্যাক জ্যাকেটের নিচে থাকা ব্ল্যাক গেঞ্জিটাও খুলে গোসলে ঢুকলো। মাহি বাগানে এসে দাঁড়াতেই দেখলো রুমাইসা আসতেছে। মাহি জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? রুমাইসা ভাবিকে দেখে মুচকি হেসে বলল, ফ্রেন্ডের বাসায়। ভাবি, তুমি এখানে দাঁড়িয়ে যে? এমনি, আসলে তোমাদের বাড়িটা তো ঘুরে দেখা হয়নি আমার, তাই আসলাম বাগানটায় ঘুরতে। আমি দেখাবো ঘুরে? না, তার দরকার নেই, তুমি গিয়ে হাত মুখ ধোও, আমি রুমেই যাব এখন। রুমাইসা চলে আসলো। রুমাইসার পেছন পেছন মাহিও চলে আসলো। নিজেদের রুমে এসে ফোনটা চার্জ দিয়ে বিছানায় বসতে ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসলো খালি গায়ে এজওয়ান। পরনের নিচে শুধু সাদা টাওয়েল। মাহি চোখ ফিরিয়ে তাকিয়ে দেখে সাথে সাথে চোখের উপর হাত দিয়ে জোরে চিৎকার করে বলল, বেয়াদব, অশ্লীল বেডা, এভাবে কেউ বের হয়? এজওয়ান আয়নায় নিজেকে দেখে বলল, কেন, আমি কি ল্যাংডা হয়ে বের হয়েছি নাকি? আর তাছাড়া বের হলেই বা কি? পরনারীর সামনে এসেছি নাকি? তিন কবুলের সাথে বকা দেওয়া বউয়ের সামনে এসেছি, তাও ঢেকেই। লাজবিহীন পুরুষ একটা। ঢং বাদ দাও তোমায়। আসো, জামাইয়ের শরীরে সরিষার তেল মেখে দাও। দাদার শরীরে দাদিজান আগে মেখে দিত। কেরোসিন তেল থাকলে দিন, মাখিয়ে দেয় শরীরে। এজওয়ান সাদা একটা শার্ট পরে প্যান্ট পরলো। মাহি চেন লাগানো শব্দ পেয়েছে। হাত থেকে চোখটা সরাতেই সামনে এজওয়ানকে তার দিকে ঝুঁকে থাকতে দেখে ভয় পেয়ে গেল। এই প্রথম সে নিজেও এজওয়ানকে শার্টে দেখছে। মাহি ভালো করে নজর দিতে দেখতে পেল এজওয়ানের গলায় একটা চেন। চেনটা খেয়াল করে একটু নিচে তাকাতে দেখতে পেল চেনের নিচটা শার্টের ভেতর দিয়ে ঢুকানো। মাহি ভ্রু কুচকালো। এই চেন তো সে আগে কখনো দেখেনি। মাহি জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এজওয়ানকে। এজওয়ান হেসে ফের গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলোকে সুন্দর করে ঠিক করে শার্টের কলারটা পেছনের দিকে ঠেলে দিল। মাহি তাকালো আয়নার দিকে। এজওয়ানের চেনটা বেরিয়ে এসেছে। মাহি লক্ষ্য করলো, মনে হলো চেনটার নিচে ইংরেজি অক্ষরে বড় হাতের এ যে অ্যালফাবেট দিয়ে বাঁধাই করা। মনের ভুল নাকি? যাচাই করার জন্য মাহি এগিয়ে আসলো। হঠাৎ করে এজওয়ান মাহিকে এগিয়ে আসতে দেখে ভ্রু কুচকালো। আরে, জামাই দেখে ক্রাশ খেয়ে গেলে নাকি? মাহি এজওয়ানের কথাটাকে পাত্তা না দিয়ে এজওয়ানের সামনে দাঁড়িয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে দেখলো চেনটা। না, ঠিকই দেখেছে, চেনের নিচে এই যে লেখা। মাহি চুপচাপ চলে গেল রুম থেকে। এজওয়ান মাহির যাওয়া দেখলো। এর আবার কি হলো? চেনটা শার্টের ভিতর ঢুকিয়ে ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। সন্ধ্যার পরপরই সুলতান নিবাসে এসে পৌঁছায় সোলেমানরা। ইব্রাহিমও এসেছে। আসার পথে রাতের খাবারটাও সাথে নিয়ে এসেছে। রান্নার মেড নেই বাড়িতে। সোলেমান বাসায় ঢুকে আগে লম্বা একটা শাওয়ার নিয়ে হালকা হয়। পরনে এখন অফ হোয়াইট ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। মাথা চুলগুলো ভালো মতো মুছে গলা ছেড়ে, মেহেরিম এক কাপ কফি নিয়ে আসো তো। কথাটা বলতে গিয়ে থেমে গেল। মনে পড়লো সে এখন সুলতান নিবাসে। মনটা কেমন করে উঠলো। ইব্রাহিম সোলেমানের রুমের দিকে আসছিল। সোলেমানকে বিছানার সামনে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে, কি ভাবছিস সেভাবে দাঁড়িয়ে? সোলেমান পিছনে ফিরল। ভেজা টাওয়েলটা চেয়ারে ছুঁড়ে ফেলে বলল, কিছু না। ইব্রাহিম এগিয়ে আসলো। সোলেমানের কাঁধে হাত রেখে বলল, বউকে মনে পড়ছে নাকি? আর কটা দিন থেকে আসতি তাহলে, আমি এদিকটা সামলে নিতাম। তুই পারবি না বলেই আমার আশা। আচ্ছা শোন। বল, শুনছি। আসার সময় মেহেরিনের চোখ মুখে স্পষ্ট দেখতে পেলাম তোর চলে আসার ভীষণ কষ্ট পাচ্ছিল। কষ্ট তো পেয়েছি। ভীষণ ম্যাচিওর তো বউটা। সাথে লক্ষ্মীও। তুই কখনো মেহেরিনকে কষ্ট দিস না সোলেমান। মেহেরিনকে ডিভোর্স দিয়ে দিব তাহলে ইব্রাহিম? ইব্রাহিম কিছুটা চমকালো। সে কখন বলল ডিভোর্সের কথা? সে তো বলল কষ্ট না দিতে। আমি ডিভোর্সের কথা বলিনি সোলেমান।
আমার সাথে থাকলে তো কষ্ট তো পাবেই। তাই বলে ডিভোর্স? তুই নিজেই তো বলিস সুলতান পরিবারের ছেলেদের বিয়ে একবার হয়, তাহলে? আমি কখন বললাম মেহিনকে ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করব? তুই ভীষণ রং বদলাতে পারিস সোলেমান। মেহেরের সামনে একরকম আর আমাদের সামনে আরেক রকম। তাহলে কি বউয়ের সামনে শয়তানের রূপ প্রকাশ করব আমি? সেটা কখন বললাম? নিজের বয়সের থেকে বেশি খুন করে এই নেওয়াজ সুলেমান সুলতান সবার সামনে শয়তানের রূপ প্রকাশ করলেও এই মেয়ের কাছে গিয়ে আমি কি করে যেন একদম মাসুম বাচ্চা সেজে যাই। বুঝি না কি যে হয় আমার তখন। যে হাত দিয়ে আমি অবলীলায় মানুষ খুন করি সেই হাতেই মেহরিনের গায়ে ছোঁয়া লাগতেই তুলোর মতো কোমল হয়ে পড়ে। মাইরে, মেহরিনের কাছে এমন কিছু একটা আছে, এমন কিছু যা ভাষায় প্রকাশ করতে পারি না। ওর সামনে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মেহরিনের সাথে থাকলে দুনিয়ার হিসাব নিকাশ সব ভুলে যাই আমি। মেয়েটাকে বুকে নিলে কি যে প্রশান্তি লাগে। এই প্রশান্তি আর মানুষ খুন করার মাঝে যে প্রশান্তি পাই দুটাই সেমলে। আজ 14ই আগস্ট রাত পোহালে 15 আগস্ট অর্থাৎ মুজিব সাহেবের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই লোকের জন্মদিনের সাথে সাথে মৃত্যুবার্ষিকীও পালন করা হয় সেই লেভেলের হাইফাই ভাবে কোটি কোটি টাকা খরচ করে। একটা মৃত ব্যক্তির বার্ষিকীতে এত টাকা খরচ করার কোনো মানে হয়? 15ই আগস্ট পুরো দিনটাই শোকের অভিনয় করে কাটাতে হয়। 1975 সালের 15ই আগস্ট ভোররাতে সেনা অভ্যুত্থানে তৎকালীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ তার সপরিবার বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ পরিবারের আর অনেক সদস্য এবং আত্মীয় স্বজন নিহত হন। আওয়ামী লীগ বলেন শহীদ হয়েছেন তারা। খোদাই ভালো জানে এটাকে শহীদ হওয়া বলে কিনা। না মানে ইতিহাস তো বলে স্বৈরাচার মুজিব মরার খবর শুনে দেশের মানুষ ইন্নালিল্লাহ বলতে ভুলে গিয়েছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈর শাসকের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন সেনাবাহিনী ও দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণে ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। জনগণ বেশ পুষ্ট ছিলেন মুজিবের উপর, কারণ তিনি শেখ মুজিব হিসেবে চমৎকার হলেও একজন প্রধানমন্ত্রী হিসেবে ভীষণ দুর্বল ছিলেন। তিনি সারা জীবন যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন সেই মুজিবই প্রধানমন্ত্রী হওয়ার পর সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। মুজিবনগরের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি শেখ মুজিব, কিন্তু মুজিব হতে চায় প্রধানমন্ত্রী, কারণ রাষ্ট্রপতির চেয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। মুজিবের কথা মতনই পরে সংবিধান বাতিল করে তাজউদ্দিনকে সরিয়ে মুজিবকে বানানো হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হবার পর মুজিব এক এক করে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রতিটা পদ থেকেই সৎ মানুষগুলোকে সরিয়ে তার কাছের লোকদের বসান, যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে, কিন্তু তাদের 2 পয়সারও দামও দিতেন না মুজিব। মুজিব আর তার ক্যাবিনেট সদস্যদের সম্পর্ক ছিল প্রভু ও ভৃত্যের মতন। মুজিবের করা কোনো অন্যায়ের বিপক্ষে কেউ প্রতিবাদ করলে তাদেরই ধরে শায়েস্তা করেছেন মুজিব। মুজিব তার সময় একটা আইন বানিয়েছিলেন, সেই আইনটা এখনো বহাল আছে। আইনটির নাম গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ, যেখানে জনগণের ভোটের মাধ্যমে সরকার সহ প্রতিটি প্রতিনিধি জয়ী হতো। সেখানে মুজিব যখন খুশি তাকে গণপরিষদ সদস্য পদ থেকে বহিষ্কার করতেন। এই আইন পাশের মাত্র 3 মাসের মধ্যে মুজিব 46 জন এমপিকে বরখাস্ত করেন। তার এমন আচরণে ব্যারিস্টার আব্দুল হালিম বলেছিলেন মুজিব ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা, গণতন্ত্রে অশিক্ষিত মূর্খ নেতা হলো মাতাল ড্রাইভারের মতো। 1973 সালে বাংলাদেশে যখন প্রথম ভোট হয় তখন জাসদ নামের এক লোক মুজিবের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। লোকজন তাকে বেশ পছন্দ করেছিলেন। বেশি সংখ্যক ভোট জাসদকে দেয় জনগণ, কিন্তু মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট চুরি করে জাসদের জয় ছিনিয়ে নেয়। শেখ মুজিব সাহসী ছিলেন, এ মানতে দ্বিধা নেই, কিন্তু তার মধ্যে সততারও কোনো লক্ষণ দেখা যায়নি। সাহস আর সততা এক জিনিস না। বাংলাদেশের যত চোর বাটপাড়ি ছিনতাইকারী আছে তারা অবশ্যই সাহসী। মুজিব সাহস দেখিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সততাটা দেখাতে পারেননি। কিন্তু মুখে সবসময় সততার বুলি আওড়াতেন। শোনা গেছে তার জন্ম পরিচয় নিয়েও নাকি সংসদে কথা উঠেছিল। এটা কতদূর সত্য মিথ্যা তা শেখ পরিবারই একমাত্র ভালো জানে। সোলেমান বেশ বিরক্ত হয় এই দিনগুলোতে। একমাত্র বংশের ধারায় এই রাজনীতিতে মিশে আছে, সেজন্য এই রাজনীতি তার নেশা হলেও এসব দিনগুলোতে মুজিব নিয়ে আদিক্ষেতা দেখাতে তার বেশ অনীহা। আওয়ামী লীগের পতন হলে তার নিজেরও পতন ঘটবে, সেজন্য সে চায় তার দল এগিয়ে যাক। আওয়ামী লীগ আর যাই করুক, তার দলের ভেতরে থেকে অন্তত বিশ্বাসঘাতকতা করে না। মানে মায়ের গুতা খেলেও নেতারা হাসিনার সাথে লেগেই থাকে। বেশ বিরক্তি নিয়ে পকেটে থাকা ফোনটা বের করে সোলেমান ইব্রাহিমকে কল লাগালো। ইব্রাহিম স্টাডি রুমে বসেছিল। সোলেমানের ফোন পেয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ বল। 15 আগস্টের জন্য স্ক্রিপ্ট রেডি করিস তো ভাই? আমার মন থেকে কিছুই আসতেছে না। বানিয়ে বানিয়ে বলার মানুষ আমি নই। দেখা যাবে মাইক নিয়ে কথা বলতে বলতে একসময় জয় বাংলা বলার
সময় বলে ফেলবো আলহামদুলিল্লাহ, তখন ভাই পুরোটাই কট খেয়ে যাবো আমি। ইব্রাহিম শব্দ করে গা দুলিয়ে হাসলো। এই ছেলেটা এত বিরক্ত এই দুটো মানুষের উপর, অথচ এই ছেলেই কিন্তু এই দলের লোক। চিন্তা করিস না, স্পেশাল স্ক্রিপ্ট রেডি করে দিব তোর জন্য, লিখেই পাঠাচ্ছি। হ্যাঁ ভাই পাঠা, অতিরিক্ত আবার পান দিয়ে ভরিয়ে ফেলিস না, আবার শুকনোও রাখিস না, হালকা পাতলা শুক রাখিস। ওকে, রাখছি তাহলে। ইব্রাহিম ফোনটা কেটে ফটাফট কিছু টাইপ করে সোলেমানের ফোনে পাঠালো। সোলেমান ওপেন করে দেখলো ইব্রাহিম টাইপ করে স্ক্রিপ্ট পাঠিয়েছে। আজ এই দুঃখের পাহাড় কাঁধে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নেওয়াজ সুলতান। আপনার আমার জাতির পিতা হজরত আদম আলাইসাল্লাম হলেও এদেশে এক জাতির পিতা, সেটা আপনারা জানেন। শেখ বাড়ি থেকে বানানো একমাত্র ফাদার অব নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোলেমান পুরোটা পড়ে হাফ ছাড়লো। ভয়েসটা অন করে সোলেমান পাঠালো। সেই হয়েছে সেই, লেখাটা পড়ে অনেক খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে খুশির ঠেলা ইচ্ছে করছে নিউ মার্কেটের সামনে বসা ভ্যান থেকে তোর জন্য একটা পিঙ্ক কালারের আন্ডারওয়্যার কিনে তোকে দেই শালা। ইব্রাহিম ভয়েসটা পড়ে শব্দ করে হাসে। সোলেমান সব চিন্তা এক সাইডে রেখে বিছানায় হাত পা মেলে দিয়ে শুয়ে পড়লো। এই রাতটা না কাটুক, 15 তারিখটার বদলে 16 তারিখ আসুক, রং তামাশা করতে একটুও ভালো লাগে না, কিন্তু চাইলেই কি আর তা সম্ভব নাকি? রাত পেরিয়ে চলেই আসলো 15ই আগস্ট। চারিদিকে মাইকে বাজতে লাগলো, যদি রাত পোহালে শোনা যেত। সোলেমান ঘুমন্ত অবস্থায় কান চেপে ধরলো। বিছানা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, সাত সকালে কে বাজাচ্ছিস গান? বন্ধ করে বলছি, তা খেয়ে দিচ্ছিস শালারা বেটারা। বাহির থেকে শফিক ভেতরে ঢুকলো। স্যার, বড় সাহেব বাজাচ্ছে, আজ তো 15ই আগস্ট। সোলেমান বাগানে আসলো। বড় বড় দুটো কালো বক্সে গানটা বাজছে, আর বাসার সুলতান চেয়ারে বসে গা দুলিয়ে বক্সের সাথে সাথে গাইছে। সোলেমান এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, বন্ধ করে বলছি গান, তোমার শুনতে ইচ্ছা করলে হেডফোন লাগিয়ে শোনো, আমাদের ডিস্টার্ব করছো কেন? বাসার সুলতান গান বন্ধ করে দিল। আশ্চর্য, গান না বাজালে হয় না নাকি? একদম বাজাবে না, বাইরে গিয়ে বাজাও, বিরক্ত হচ্ছে আমি। গান শুনেই বিরক্ত? তাহলে সবাই গিয়ে কি করবি? তোমরা কেঁদে কেঁদে ভাষণ দিবে আর আমি টিস্যু এগিয়ে দেবো। সোলেমান রুমে ফিরে শাওয়ার নিয়ে কালো কালারের পাঞ্জাবি পরে নেয়। চুলগুলো ঠিকঠাক করে শরীরে তার পছন্দের সেই সুমুখ পারফিউমটা লাগিয়ে রুম থেকে বের হয়। ব্রেকফাস্টটা ধীরে সুস্থে করে নেয়। তারপর রিমোটটা নিয়ে টিভি ছাড়তেই ভেসে ওঠে নেত্রীর ভাষণ। শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ বেশিরভাগ সময় আগে রেকর্ড করা থাকে এবং রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, বেসরকারি চ্যানেল আর অনলাইনে প্রচারিত হয়। তিনি সাধারণত গণভবন থেকে বা তার অফিস কক্ষ থেকে বসে এই ভাষণ রেকর্ড করেন। ভাষণটি সরাসরি সম্প্রচার না হলেও দিনভিত্তিক নির্ধারিত সময়ে প্রচার হয়। কোথা থেকে দেন সেটা নির্দিষ্টভাবে গণমাধ্যমে সবসময় উল্লেখ থাকে না, তবে বেশিরভাগ সময় গণভবনের কোনো কনফারেন্স রুমে সেট আপ করা হয়। তিনি ভাষণে বলেছেন, 15ই আগস্ট শুধু আওয়ামী লীগের শোক নয়, পুরো জাতির শোক। খুনিরা আমার বাবা ও আমার পরিবারের সকলকে এই দিনে নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশকে নেতৃশূন্য করাই ছিল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য। আমার বাবার স্বপ্নে সোনার বাংলাদেশ করতে হবে, যাতে এদেশের কোনো মানুষ দরিদ্র না থাকে। শোককে শক্তিতে পরিণত করুন। বিএনপি জামায়াতের সমালোচনা করে বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা এখনো ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন এবং গণতন্ত্রের কথা বলেন। ভাষণ শেষে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাঝখানে বঙ্গবন্ধুকে নিয়ে আরো অনেক কথাই বলেছেন। সোলেমান টিভিটা বন্ধ করে দিল। সারাদিন টিভিতে এটা এখন একই রণরা বাজে ঘন ঘন মতো চলতেই থাকবে। বাসা সুলতান ছেলেপেলেদের দিয়ে সব ব্যবস্থা করিয়ে রেখেছেন। ইব্রাহিম আসতে সোলেমান বাসার সুলতান বেরিয়ে পড়ে। ধানমন্ডি 32 নম্বরে মানুষের ভিড়। বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুলে ফুলে ঠেকে গেছে, চারিপাশে কালো ব্যানার। বাসা সুলতান সাথে সোলেমান ইব্রাহিমও ফুল দিয়ে এসেছে। বাসা সুলতান ইব্রাহিমকে বলল, একটু অ্যাঙ্গেল থেকে তুলো, যান ফুল দেওয়ার ছবিটা ভালো আসে সোলেমানের। তারপর তারা রমনা চলে আসে। এখানে মস্ত বড় একটা স্টেজ বানানো হয়েছে। প্রায় সব এমপিরা এসেছে। মানুষের সমাগমে ভরে গেছে রমনা। ঢাকা 13, ঢাকা 9, ঢাকা 5, ঢাকা 10 আসনের এমপিরা এসেছেন। মাইক্রোফোন হাতে এগিয়ে যান ঢাকা 13 আসনের এমপি। গলা খাকারি দিয়ে বলতে থাকেন। সোলেমানের পেট ফেটে হাসি বেরিয়ে আসছে, অথচ আশেপাশে সকলের চোখে জল। ইব্রাহিম হাত চেপে বলল, কন্ট্রোল ভাই, কন্ট্রোল। সোলেমান টিস্যু নিয়ে মুখ চেপে ধরল। ঢাকা 13 আসনে সে এমপি এসে সোলেমানের পাশে বসে সাংবাদিকদের ডেকে বলতে লাগলো,
কথাটা কানে আসতেই সোলেমানের একটা কথা মনে পড়ে গেল। মুজিবের ৭৬তম জন্মদিন টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা বড়সড় আয়োজন করেছিলেন। সেই আয়োজনে বস্ত্রহীন বাচ্চা ছেলেপেলেরা এসেছিল, হয়তো এই আশায় যে কিছু হলেও জুটবে তাদের কপালে, কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছিল। অথচ নেতা পেতারা হাসিনার টাকা মেরেই হাইফাই পোশাক কিনে সেই পোশাক পরে এসেছিল জন্মদিনে। লাস্টে কার কথা যেন জাস্ট ভিডিওতে নিজেকে বড় মনের মানুষ প্রমাণ করার জন্য এবং ভিডিও সুন্দর হবে বলে সেই সব বাচ্চাদের হাতে বস্ত্রের পরিবর্তে মিষ্টি তুলে দিয়ে ভিডিও করা হয়। সোলেমান তপ্ত শ্বাস ফেলল। এবার তার পালা। সোলেমান মাইক্রোফোন হাতে নিয়ে চারপাশে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বলল, আজকের দিনটা দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। এদিনে অনেক বড় একটা ঘটনা ঘটিয়েছিল, যা দুঃখজনক, আমাদের জন্য শোকের দিন। সবাই বলে দিয়েছে আজকের দিনে কি ঘটেছিল। আমার বলার জন্য আর কিছু বাকি নেই। তবে আমার মনে হয় শুধু শোক পালন করলেই হবে না, দেশের মানুষ যেন ভালো থাকে, দেশের উন্নয়ন যেন থেমে না যায়, এটাই আসল কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় বাংলা। মাইক্রোফোন নামিয়ে সোলেমান সরে যায়, খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখে। রচনা বলার কোনো মানে হয়? জাতি জন্মের পর থেকে শুনে আসছে এসব কথা, বিকেল অবধি চললো এসব। খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছিল। সোলেমান খেয়ে দিয়ে চলে আসে। বাসায় ফিরে আগে শরীর থেকে শোকের পোশাক খুলে সাদা পাঞ্জাবি পরে নেয়। এখন কি শান্তি। মহাদেবপুরে সুলতানপুরে মোটামুটি রকমের শোক পালন করেছে আমিরুল সুলতানরা। শোক পালন শেষে সন্ধ্যার দিকে একটা সালিশি বসে সুলতান ভিলার বাগানে। পাশের গ্রাম তাতারপুরে শ্রীকান্ত দাসের মেয়ে মুনি পালিয়ে এসেছে সুলতানপুরের মন্টু মিয়ার ছেলে মিলনের সাথে। মেয়েটা হিন্দু পরিবারের, অথচ ছেলেটা মুসলিম। এদের বিয়ে দেওয়া এক প্রকার অসম্ভব। ওপরে ঘরে জানালা থেকে মাহি, মেহেরিন, রুমাইসাও সব দেখছে, নিচে নামা তাদের নিষেধ। আনোয়ার সুলতান আর আমিরুল সুলতান ছেলে মেয়েকে একবারে চেয়ে দেখলেন। দুই পরিবারের বাবা মা উপস্থিত সেখানে। মেয়ের বাবা শ্রীকান্ত দাস সাফ জানিয়ে দিলেন, কোনো মতেই এই ছেলের সাথে মুনির বিয়ে হবে না, অসম্ভব। আমাদের ধর্মে এই পাপের কোনো স্থান নেই। দরকার পড়লে মুনিকে মেরে ফেলবো, তবুও এমন পাপ করব না। ভালোবাসা কি আর পাপ পুণ্যের হিসাব? মানে ছেলের বাবাও সেম, কিন্তু ছেলে মেয়ে তারা বিয়ে করবে। ছেলে একসময় বলেই ফেললো সে দরকার পড়লে ধর্ম ত্যাগ করবে। কথাটা কানে আসতে আনোয়ার সুলতান, আমিরুল সুলতান সহ সকলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে থুতু ছিটালো। ছিছি, কত বড় ফেরাউন হলে এই কথাটা বলে! এ তো মুসলিম হিসাবে কলঙ্ক। এজওয়ান মুহূর্তে উঠে গিয়ে চড় থাপ্পড় মেরে আসলো ইচ্ছে মতো। আনোয়ার সুলতান বলে উঠল, এই ছেলেকে চড়িয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। এর মতন ছেলেরা মুসলিমদের জন্য কলঙ্ক। কত বড় সাহস! এক মাইয়ার জন্য নাকি সে তার ধর্ম ত্যাগ করবে। বাড়িয়া মাইরা ফেলা উচিত গোলামের বাচ্চারে। আল্লাহর ভয় কি এই শুয়োরের বাচ্চার মনে একটুও নেই? কত বড় পাপ করলো হারামজাদা জানে। ভালোবাসায় অন্ধ হইয়া গেছেই। মন্টু, এই পোলাকে সাথে রাইখো না নিজের, তাইলে তোমারে আমি ভিটে ছাড়া করব বলে রাখলাম। মন্টু মিয়া হতবাক ছেলের এমন কথা শুনে। মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত বড় ভাগ্যের এই পোলা বুঝলো না। ছি, এই কাফেরকে সে জন্ম দিয়েছে। আপনি যা ভালো মনে করেন চাচা তাই করেন। এই পোলারে আমি ত্যায্য করলাম এখন থেকে আপনাকে সামনে দাঁড়াইয়া। এর মতন পোলা না থাকলে কিচ্ছু হইব না আমাকে। আমিরুল সুলতান বাবাকে থামিয়ে দিয়ে মিলনের দিকে এগিয়ে গেল। রাগ যে তার কম হচ্ছে না এমনটাও না, তবে তার চেয়ে বেশি করুণা হচ্ছে ছেলেটার জন্য। কিভাবে বলতে পারলো সে ধর্ম ত্যাগ করে দিবে, তা আবার একটা মেয়ের জন্য? এবার আমিরুল সুলতান মিলনের সামনে এসে দাঁড়ালেন, মুখটা কাছে নিয়ে বললেন, তুই কি জানিস ধর্ম ত্যাগ করার মানে কি? কোরআনে আল্লাহ বলেছেন যে ঈমানের পর কুফরি করবে তার সব আমল দুনিয়াতে আখিরাতে বৃথা এবং তারা জাহান্নামের অধিবাসী। ভালোবাসা যদি তোরে আল্লাহর অবাধ্য করে, সেই ভালোবাসা শয়তানের ফাঁদ। তুই ভাবছিস মুনিরে বিয়ে করলে তোর সব মিলে যাবে? শোন, ইসলামে মুসলমানের পোলার হিন্দুর মায়ারে বিয়ে করার কোনো জায়গা নেই। যদি মায়া ইসলাম কবুল না করে তাহলে এই বিয়ে হারাম। আর তুই যদি নিজের ধর্ম ত্যাগ করিস তুই মুরতাদ হবি। জানিস মুরতাদির শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার দিন পরিবর্তন করবে তাকে হত্যা করো। কিন্তু এই শাস্তি দেওয়া কোনো ব্যক্তির কাজ না, রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমাদের রাষ্ট্র তা করে না। তবে তার চাইতে বড় ভয় কি জানিস? তুই যদি আল্লাহকে ত্যাগ করিস, আল্লাহ তোকে ত্যাগ করবে। তখন তোর কোনো আমল, তোর কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবে না। কবরের আযাব, কিয়ামতের শাস্তি তোর জন্য তৈরি। মনিরে বিয়ে করতে চাস ভালো কথা, কিন্তু ধর্মের জন্য জীবন দিতে পারিস না,
অথচ এক মায়ার জন্য ধর্ম ত্যাগ করার কথা বলিস। এই কথা কইলে তুই কুফরি করিস। কোনো মাইয়া আল্লাহর চেয়ে বড় না। শোন মিলন, তোর জীবনের বড় পরিচয় হলো তুই মুসলমান। আল্লাহ তোরে বানাইছে মুসলিম। কোনো মাইয়া এই পরিচয়ও বড় না। তুই যা করতে পারিস তা হইল আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে কাঁদিস, মাপ চা। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর রাস্তা ছাড়িস না। আল্লাহর জন্য মুমিন ভুলে না। তুই যদি আল্লাহরে ধরিস, আল্লাহ তোর জন্য এমন কাউরে পাঠাবে যে তোর কদর বুঝবে। আনোয়ার সুলতান মাইয়ারে জিজ্ঞাসা করলো, তুমি হইতে পারবা মুসলিম? মনি কিছু বলার আগে শ্রীকান্ত দাস বলল, ভাইবা চিন্তা বলিস মনে, ওই পুলা নিজের ধর্ম মাইনা না বইলা এমন কথা বলতেছে। তুই কি মানিস না নিজের ধর্ম? ভগবানের ভয় কর মনে, এই পাপ তুই করিস না। মেয়েটা অস্বীকার করলো সে তার ধর্ম ছাড়তে পারবে না। আনোয়ার সুলতান শ্রীকান্ত দাসকে বলল, মাইয়া নিয়ে যাও চোখের সামনে থেকে, নিয়া তোমাদের ধর্মের কারোর সাথে অতি শীঘ্র মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আমাগো গ্রামে পুলারে আমরা দেখতেছি। মেয়ে নিয়ে চলে গেলেন তারা। মন্টুর ছেলে মিলন ওরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। মুনি চলে যাওয়ার পরে আনোয়ার সুলতান রেগে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।